রক্তের হোলি খেলা ওরা শুরু করেছে। আমরা শান্তি চাই, কিন্তু কথাবার্তা পরিষ্কার। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। 12 তারিখ ভোট নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয়, কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমার ভোটাধিকার হরণ করতে যারা চায়, জুলাইয়ের কথা স্মরণ করো। দিল্লিতে যারা পালিয়েছে, তোমাদের পালানোর বন্দোবস্ত তোমরা করো। ভোট ডাকাতদের আর এই বাংলাদেশে স্থান দেওয়া হবে না। তরুণ সমাজ জেগে উঠেছে, নব দিগন্তের উন্মোচন করেই আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বাংলাদেশে তো চিরকাল হাসিনার আওয়ামী লীগ থাকবে না। এরপরে যারা ক্ষমতায় আসবে তাদের সাথে কেমনে ডিল করবেন। আর বিনা পয়সায় একটা পরামর্শ দিই, আমাদের দেশে একটা প্রবাদ আছে, বগলে ইট আর মুখে শেখ ফরিদ। এর মানে হচ্ছে মুখে ভালো কথা আর অন্তরে বিষ। আপনাদের মুখে মানবাধিকারের কথা, কিন্তু বগলে ইন্ডিয়া। আমরা বাংলাদেশে ভারতের আধিপত্যের দেয়ালের ইট একটা একটা করে খুলে নেব, আর ওই জায়গায় হ্যারিকেন ধরায় দেব। হাসিনার সঙ্গে পিড়ে করেন যান, এরপরে আসা ওই খুদু ফুসকাই খাইতে হবে। জনগণের বন্ধুত্ব আদৌ পাইবেন না, লিখে রাখতে পারেন। ওসমান হাদী হত্যার তদন্তে জাতিসংঘ বরাবর চিঠি ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। শহীদ ওসমান হাদীর স্ত্রী এখানে অবস্থান করতেছেন। কাউকে একটা টোকা দেয়া হইলে জীবন জাহান্নাম হয়ে যাবে, এটা বলে দিলাম। কারো উপরে আঘাত আসলে জীবন জাহান্নাম হয়ে যাবে, এটা আপনাদেরকে বলে দিলাম। কেউ এই ধরনের দুঃসাহস দেখাবেন না। এই দুঃসাহস একজন দেখাইছিল, দিল্লিতে যে চলে গেছে। জামাত ইসলামী কিন্তু ক্ষমতা আসতে যাচ্ছে যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়, যদি জামাতকে জোর করে ঠেকিয়ে না দেওয়া হয়, তাহলে জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে। এবং তারা রেফারেন্স দিয়েছে ছাত্র সংসদ নির্বাচনের। যে ডাকসু নির্বাচন শেষ হয়ে গিয়েছে গত বছরের 9 সেপ্টেম্বর, সেই ডাকসু নির্বাচনকে নিয়ে তারা বলতেছে যে বাংলাদেশ ইসলামী শাসনের দিকে যাচ্ছে। অবিশ্বাস্যভাবে তারেক জিয়া নিজেই এবার জামাতের বিজয়ের আভাস দিচ্ছে। এই তারেক ছেলেটার হাত ধরেই বিএনপির পতন অনিবার্য। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি যে বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে, তারেক বিএনপিকে ডুবাচ্ছেন। দর্শক, একটা অবাক করা ঘটনা ঘটে গিয়েছে। তারেক মিথ্যুক, তারেক গুজববাজ। ওনাকে যারা ভালোবাসে, বিএনপিকে যারা পছন্দ করে, তারা তো ভাই বিএনপি উনি যত রকম ভুলই করুক না কেন, ওনাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই ভাই, বিন্দু মাত্র মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কাদের জানেন? যারা কোনো রাজনীতি করে না। হ্যাঁ ভাই, সবাই কি দেশের রাজনীতি করে? নিশ্চয়ই না। মাঝখানে একটা বিরাট অংশ কোন রাজনীতির সাথে জড়িত না, নিজের কাম ধান্দা নিয়ে আছে। এর মধ্যে বড় অংশটা কোথায় জানেন? আমাদের প্রবাসী ভাই বোনেরা। 4.5 লক্ষ ভোট অলরেডি চলে আসছে। এখন শোনা যাচ্ছে এই ভোটের বিরাট একটা অংশ জামাতে ইসলাম পেয়ে গেছে, প্রায় 80% পেয়ে গেছে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। কিন্তু আর এটার মধ্যে একটা লজিক আছে। কি লজিক জানেন? এই পোস্টাল ভোটার সিস্টেমটা কিন্তু আগেও ছিল, কিন্তু কোনো কার্যকর ছিল না আমাদের দেশে। এটা কার্যকর করার জন্য জামাতে ইসলামের যে প্রেশারটা ছিল, ওই প্রেশার থেকেই কিন্তু ভোট দেওয়ার অধিকারটা পাইছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত হতে এখন ঠিক এই মুহূর্তে যে বা যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের অনুরোধ করে বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। কেননা আজকের এই ভিডিওটিতে এমন একটি তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। দর্শক, তারই সাথে ভিডিওর শুরুতেই ভিডিওর যে অংশগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন, দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে যাচ্ছে। দর্শক, আমি আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে নিয়ে যাব। তার আগে বলবো, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখলে জানতে পারবেন আজকের ভিডিওর মূল বিস্তারিত বিষয়। দর্শক, চলুন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখে আসি। বাংলাদেশের রাজনীতি, নির্বাচন এইসব ঘিরে যেই কয়টা দেশ প্রভাব বিস্তার করতেছে, তার ভিতর আমরা জানি ভারত একটা, মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, পাকিস্তান ইত্যাদি। কিন্তু এর সঙ্গে যুক্ত হয়েছে তুরস্ক, এবং সাম্প্রতিক সময়ে তুরস্কের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক দিনে দিনে জোরদার হচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রে চুক্তি হচ্ছে, তুরস্ক বাংলাদেশে ড্রোন কারখানা স্থাপন করতেছে, এবং এমনকি তুরস্কের গোয়েন্দা সংস্থা নাকি বাংলাদেশের আনাচে কানাচে প্রভাব বিস্তার করতেছে। এমত অবস্থায় তুরস্কের সবচেয়ে প্রভাবশালী পত্রিকা ডেইলি সাবা, এই ডেইলি সাবা হচ্ছে তুরস্ক সরকারের মুখপাত্রই বলা চলে। এটা হচ্ছে প্রো গভর্নমেন্ট পত্রিকা, এবং এই পত্রিকার সম্পাদক তুরস্ক সরকারের সঙ্গে একটা ভালো সম্পর্ক আছে, এবং বলা হয় তুরস্ক সরকারের যে নীতি, সেই নীতিগুলোই এই ডেইলি সাবা প্রকাশ করে থাকে। এবং তারা একটি কলাম লিখেছে, এবং সেই কলামে তারা ইঙ্গিত দিয়েছে যে জামাত ইসলামী কিন্তু ক্ষমতায় আসতে যাচ্ছে যদি কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হয়, যদি জামাতকে জোর করে ঠেকিয়ে না দেওয়া হয়, তাহলে জামাত ক্ষমতায় আসতে যাচ্ছে। এবং তারা রেফারেন্স দিয়েছে ছাত্র সংসদ নির্বাচনের। যে ডাকসু নির্বাচন শেষ হয়ে গিয়েছে গত বছরের 9 সেপ্টেম্বর, সেই ডাকসু নির্বাচনকে নিয়ে তারা বলতেছে যে বাংলাদেশ ইসলামী শাসনের দিকে যাচ্ছে।
হঠাৎ করে এই তুরস্কের সবচেয়ে প্রভাবশালী দৈনিক ডেলি সাবা এই যে কলাম লিখলো, এটা কি ইঙ্গিত? এবং এতে কি তুরস্ক সরকারের মনোভাব প্রতিফলিত হয়েছে? তুরস্কের সরকার বা তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান কি চায় যে জামাত ক্ষমতায় আসুক? আমরা একটু পড়ে শুনি আপনাদেরকে। এটা অনেক বড় একটি কলাম, আমি শুধু আপনাদেরকে চুম্বক অংশগুলো পড়ে শোনাই। সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের প্রধান সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন দেশটির সীমানা ছাড়িয়ে একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা দিচ্ছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও তুলনামূলকভাবে হস্তক্ষেপ মুক্ত এসব নির্বাচনে রক্ষণশীল ছাত্র প্যানেলগুলোর ব্যাপক বিজয় দীর্ঘদিন ধরে আড়ালে থাকা পছন্দ অভিরুচিকে সামনে এনেছে। দীর্ঘদিন নির্দিষ্ট রাজনৈতিক নিয়ন্ত্রণ ও পূর্ব নির্ধারিত ফলাফলের সঙ্গে যুক্ত ক্যাম্পাসগুলোতে এবার ব্যালট বাক্স ভিন্ন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে এবং শিক্ষার্থীদের আদর্শ হঠাৎ করেই বদলে গেছে। শুধু এই কারণে নির্বাচন গুরুত্বপূর্ণ নয়, বরং দীর্ঘদিন পর রাজনৈতিক পছন্দ তুলনামূলক স্বাধীনভাবে প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। এখানে লিখেছে যে ভারতে ছাত্র রাজনীতি বহুবার জাতীয় জোট বদলের আগাম সংকেত দিয়েছে। পাকিস্তানে প্রাতিষ্ঠানিক সংকটে ক্যাম্পাস আন্দোলন আবার মাথাচাড়া দিয়েছে। এইসব উদাহরণ দেখায় মূল ধারা রাজনৈতিক পথ সংকুচিত হলে ছাত্র পরিসরেই প্রথম বৈধতার পরীক্ষা হয়। এটা ধরে নেওয়ার কারণ নেই যে ক্যাম্পাসের বিজয় সরাসরি জাতীয় নির্বাচনে প্রভাবিত করবে। তবে ছাত্র নির্বাচন সাধারণ নির্বাচনের ক্ষুদ্র সংস্করণ নয়, তবে এগুলো একটি গুরুত্বপূর্ণ বার্তা উন্মোচন করে। রাষ্ট্রের বাইরে কে সংগঠিত হতে পারে জবরদস্তি ছাড়া, দেখুন জবরদস্তি ছাড়া কে আস্থা অর্জন করতে পারে, আর নিয়ন্ত্রণ শিথিল হলে কে বৈধতা পায়। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচন ভবিষ্যৎ বলে দেয় না সত্য, তবে বর্তমানকে স্পষ্ট করে দেয়। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক গতিপথ বুঝতে হলে এই যে ছাত্র সংসদের এই একের পর এক বিশ্ববিদ্যালয়গুলোতে বিজয়, এই ধারাটা উপেক্ষা করা কঠিন। তো এই হচ্ছে তুরস্কের ডেইলি সাবার প্রতিবেদন। এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু জামাতকে চায়, এটা নিয়ে একটা বিস্তারিত কলাম লিখেছে জার্মানির ন্যাশনাল মিডিয়া ডয়চে ভেলে, নিশ্চয়ই আপনারা চিনেন। সেই ডয়চে ভেলে বিস্তারিত বিবরণ দিয়েছে যে কেন আসলে মার্কিন যুক্তরাষ্ট্র জামাতকে চায়। ডয়চে ভেলে কলাম লিখেছে যে জামাত যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় স্বার্থ এবং নির্বাচনী কৌশল শিরোনামে তারা লিখেছে যে সম্প্রতি ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয় যে জামাতকে বন্ধু হিসেবে পেতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এক সপ্তাহের মধ্যেই এসে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত বলেন যে জনগণের নির্বাচিত যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের একাংশ মনে করেন যে জামাত ইসলামী আন্তর্জাতিক এবং দেশীয় সবগুলো চ্যানেলে এগিয়ে গিয়েছে। তাদের নিয়ে পশ্চিমাদের আপাতত কোনো মাথা ব্যথাও নেই, অস্বস্তিও নেই, এবং এর ফলে নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির সঙ্গে জামায়াত শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলেও মনে করেন তারা। তবে বিশ্লেষকদের আরেক অংশ মনে করেন যে জামাতকে নিয়ে আমেরিকা আসলে একটি কূটকৌশল করতেছে। আমেরিকা আসলে বাংলাদেশে একটি দুর্বল সরকার চায়, যার সহায়তায় তারা তাদের সুবিধাগুলো আদায় করে নিতে পারবে। এবং তারা আরো মনে করেন যে জামাতের এখন যে চেহারা দেখা যাচ্ছে সেটা আসল চেহারা না, তাদের আসল চেহারা ৭১ সালে দেখা গিয়েছে। তারা যদি আবার ক্ষমতায় যায় তাহলে আবারও আসল চেহারা দেখাবে। এই সব বিশ্লেষকরা মূলত বিএনপি পন্থী আর কি। তো ২২ জানুয়ারি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত প্রতিবেদনটি ঢাকায় কয়েকজন নারী সাংবাদিকদের সঙ্গে মার্কিন কূটনীতিকের বৈঠকের অডিওর উপর ভিত্তি করে তৈরি, এবং ফাঁস হওয়া অডিওকে উদ্ধৃত করে সেখানে বলা হয় যে ২০২৫ সালের ১ ডিসেম্বর বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং বৈঠকে মার্কিন কূটনীতিকরা ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে জামাত ইসলাম ইতিহাসের সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবে বলে ধারণা ব্যক্ত করেন। এবং আরো বলা হয় যে ২৪শে গণঅভ্যুত্থানে পরিবর্তিত পরিস্থিতি নব্য উদ্যমে এগিয়ে যাওয়া ইসলামী দলগুলোর সঙ্গে কাজ করতে আগ্রহী মার্কিন যুক্তরাষ্ট্র। এবং মার্কিন কূটনীতিক আরো বলেন যে আমরা জামাত ইসলামকে বন্ধু হিসাবে চাই। গুরুত্বপূর্ণ, সরকার গঠন করলে জামাত যদি শরিয়া আইন চাপিয়ে দেয় তাহলে তিনি বলেন যে সেরকম হলে পরদিনই মার্কিন যুক্তরাষ্ট্র ১০০% শুল্ক চাপিয়ে দিতে পারে। এদিকে আবার গত সপ্তাহে নির্বাচন কমিশনে গিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন। তিনি নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেছেন যে বাংলাদেশের জনগণ যে সরকারকে নির্বাচিত করবে আমেরিকা সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত রয়েছে। এবারে নির্বাচনে জামাতের টার্গেট ছিল ইসলামপন্থী সব দলের ভোটটা এক বাক্সে আনা, কিন্তু সেটা হয়নি, কারণ ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত 11 দলীয় জোট থেকে বেরিয়ে যায়। তবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপি যোগ দেওয়ায় জামাত নেতৃত্বাধীন জোটটা একটা নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ। সাবেক কূটনীতিক সাকিব আলী, আমার চ্যানেল এসেছেন অনেকবার, সাকিব আলী ভাই, তিনি ডয়চে ভেলেকে বলেন যে জামাতের সবচেয়ে বড় সাফল্য হলো তারা আমেরিকা সহ ইউরোপ সহ পশ্চিমাদের গুডবুকে রয়েছে। তাদের নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অস্বস্তি নেই, বরং তারা জামাতকে বন্ধু হিসাবে পেতে চায়। সাকিব আলী আরো বলেন যে আমার মনে হচ্ছে আমেরিকার সঙ্গে জামাতের অনেকদিন ধরেই কথা হচ্ছে, সাক্ষাৎ হচ্ছে, দেখা হচ্ছে, এবং জামাতের প্রতিনিধি দল ওয়াশিংটনে স্টেট ডিপার্টমেন্টে পর্যন্ত গিয়েছিল। আরেকটি বিষয় হলো অন্যান্য দলের ব্যাপারে বিভিন্ন সময়ে এখানকার দূতাবাস থেকে অভিযোগ গিয়েছে, মানে আওয়ামী লীগ বিএনপি সহ বিভিন্ন দলের বিরুদ্ধে মার্কিন দূতাবাস থেকে আমেরিকাতে অভিযোগ গিয়েছে। যেমন আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় গিয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে কিন্তু 1/11 সময় জেমস এ মরিয়াটি তৎকালীন রাষ্ট্রদূত তিনি তার বার্তা পাঠিয়েছিলেন যে তারেক রহমান অযোগ্য, তিনি দেশ পরিচালনার যোগ্য নন। যদিও এগুলো আগের কথা, বাট গিয়েছে। কিন্তু জামাতের ব্যাপারে অফিসিয়ালি মার্কিন দূতাবাস থেকে কোনো অভিযোগ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আজ পর্যন্ত যায়নি।
তাই তারা জামাতকে একটি মডারেট ইসলামী দল বলে মনে করে থাকে। সাকিব আলী ভাই আরো বলেন যে জামাত আসলে বাস্তবতা বিবেচনা করে আমেরিকা তাদের রাজনৈতিক কৌশল নিয়েছে। এর ফলে 2 বছর আগেও কেউ চিন্তা করতে পারেনি যে জামায়াত ক্ষমতার দাবিদার হয়ে উঠবে। অনেক সময় একটি ন্যারো বেসড পার্টি কিন্তু ক্ষমতায় চলে যেতে পারে, কিন্তু ক্ষমতায় থাকতে হলে বিগ টেন্ট পার্টি হতে হয়, এক তাঁবুর নিচে সবাইকে ধারণ করতে হয়। জামাত সেই চেষ্টা করতেছে বলেই আপাতত মনে হচ্ছে। এই জন্যই তারা তারেক রহমানের সঙ্গে দেখা করতে গিয়ে বলেছিল নির্বাচনে যে জিতুক জাতীয় সরকার হবে। তবে সাকিব আলী ভাই আরো বলেন যে এটাকে আমি ইসলাম পন্থার উত্তর হিসাবে দেখতেছি না। জামাত কিছু ইস্যু সামনে নিয়ে এসেছে, আবার শরিয়া আইনের ব্যাপারে তারা কিছু বলতেছে না। তারা চাঁদাবাজির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইনসাফের কথা বলতেছে। এইভাবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই পর্যন্ত যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে সবকটিতেই তারা জয় পেয়েছে, এবং এতে তরুণদের মধ্যে জামাতকে নিয়ে অনেক আগ্রহ, এটা কিন্তু বোঝা যায়। এবং জামাতকে যারা ভোট দিয়েছে ছাত্র সংসদ নির্বাচনে, তারা কেউই কিন্তু ইসলাম কায়েমের জন্য ভোট দেয় নাই। তারা ভোট দিয়েছে দুর্নীতি সন্ত্রাস বন্ধ করার জন্য, সৎ শাসন কায়েম করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ ডয়চে ভেলেকে বলেন যে জামাতের জন্য ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের বিজয় সে ইঙ্গিত দিচ্ছে, এবং তারা খুব পরিকল্পনা মাফিক করছে। কিন্তু ক্ষমতায় না গেলেও জামাত যদি এবার শক্তিশালী বিরোধী দল হয়, সেটা তাদের জন্য অনেক বড় অর্জন। তারা তো অতীতে এককভাবে 3টির বেশি আসন পায়নি, এবার যদি 30 থেকে 40টি আসনও পায় তাও হবে জামাতের বড় উত্থান। বলতেছে 30-40টি, দেখা যাক। আর মার্কিন কূটনীতিকের যে অডিওর কথা বলা হচ্ছে, যদি সেটা সঠিক হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জামাতের প্রতি যে ঝোঁক তা বোঝা যায়। জামাত ওই ফ্রন্টেও কাজ করতেছে, এবং নানাভাবেই এটা স্পষ্ট যে জামাত মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের দিকে আনতে সক্ষম হয়েছে, যেটা খুবই সিগনিফিকেন্ট। তবে তিনি মনে করেন যে কৌশলগত কারণে এখন যে অবস্থায় থাকুক না কেন, ভবিষ্যতে জামাত ইসলামী রাজনৈতিক দর্শন বাস্তবায়নের দিকে এগোবে। জামাত তো ইসলামকে ছেড়ে যাবে না, আর যদি যায় তাহলে তো তাদের রাজনীতি থাকবে না, তাই না? তাই আপাতত হয়তো কম্প্রোমাইজ করতেছে, ভবিষ্যতে ক্ষমতায় তারা ইসলামী আইন বাস্তবায়ন করলেও করতে পারে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ফরিদুদ্দিন মনে করেন যে এবারে নির্বাচনে তরুণদের একটি বড় ভূমিকা থাকবে। তারা প্রায় 40% ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে দেখা যায় যে জামাতের প্রতি তরুণদের একটি ঝোঁক রয়েছে। আজকে আমার এক কলিগ বলল, আমার কলিগের দুলাভাই হচ্ছে স্বেচ্ছাসেবক দলের সভাপতি, একটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, এলাকাটা বলবো না, বলে চিনবেন। তো তিনি স্বেচ্ছাসেবক দলের সভাপতি। আমার কলিগ বলল যে তার বোনও ভোট দিবে জামাতে, এবং তার যে ভাগনা সেবার প্রথম ভোটার হয়েছে, হ্যাঁ, সেও ভোট দিবে জামাতে। তো দেখুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, তার স্ত্রী এবং সন্তান তারা ভোট দিবে জামাতে, উনি একা ভোট দিবে ধানের শীষে। জামাত সুনির্দিষ্ট কিছু ইস্যু সামনে এনে অবস্থান শক্ত করেছে। জামাত ইসলামী সন্ত্রাস, দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এবং বলছে সকল দলকে তো দেখা হয়েছে, এবার আমাদেরকে সুযোগ দিয়ে দেখেন। জামাত কিন্তু ইসলামী আইন কিংবা শরিয়া আইনের কথা সামনে আনতেছে না, বরং তারা গণতান্ত্রিক প্রক্রিয়া সাপোর্টের কথা বলতেছে। তিনি মনে করেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতের সঙ্গে না থাকায় ইসলামী দলের সব ভোট এক বাক্সে আনা সফল না হলেও এনসিপি এবং অন্যান্য ইসলামী দলগুলোকে জামাত সঙ্গে নিতে পেরেছে, আর তারা প্রথম থেকেই গণভোটে হ্যাঁ এর পক্ষে অবস্থান নিয়েছে। তাহলে দর্শক, তুরস্কের গুরুত্বপূর্ণ মিডিয়া ডেইলি সাবা এবং জার্মানির ন্যাশনাল মিডিয়া ডয়চে ভেলে, এই দুটোতে যে কলাম লেখা হয়েছে তাতে স্পষ্টতই প্রতিমান হয় যে বিএনপির ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলতেছে জামায়াত। আমি তো অনেকের সঙ্গে কথা বলি, কেউ কিন্তু মুখ খোলে না, চারদিকে বিএনপি বিএনপি বিএনপি। আমারও মনে হয় হয়তো বিএনপি ক্ষমতা আসতে পারে, অসম্ভব কিছু না, কিন্তু নির্বাচনের দিন কিন্তু মোড় ঘুরে যেতে পারে। আমরা বহু জায়গায় দেখেছি আওয়ামী লীগের আমলে স্বতন্ত্র দাঁড়াতো অনেকে, তখন সবাই বুকে নৌকার ব্যাজ লাগিয়ে গিয়ে ওই বিদ্রোহী প্রার্থীকে ভোট দিয়ে আসতো। এবং 18 সালে এমন হয়েছে, 18 সালেও কিন্তু ওই যেই 5-6টা আসনে ওই ধানের শীষ জিতেছে, সেখানেও কিন্তু ওই বুকে নৌকা লাগিয়ে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আসছে, নাহলে তো ভোট দিতে পারতো না। এবারও এমন হতে পারে যে ধানের শীষের ব্যাজ বুকে লাগিয়ে ভোট দিয়ে আসবে দাঁড়িপাল্লাতে, এবং প্রবাসী ভোটে কিন্তু অলরেডি জামাত অনেকে গিয়ে আছে। এটা খুবই স্পষ্ট যে ভারত ছাড়া আর যত বৈদেশিক চ্যানেল আছে, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, এমনকি চীন বলেন, তুরস্ক বলেন, পাকিস্তান বলেন, সর্বদিক দিয়েই জামাত ইসলামের চ্যানেল একদম ক্লিয়ার। কিন্তু এই ভূরাজনৈতিক দিক দিয়ে বিএনপি অনেক পিছিয়ে আছে, এবং বিএনপিকে গোপনে গোপনে ভারত সমর্থন দিচ্ছে। তাও কেন দিচ্ছে? যে বিএনপি ক্ষমতায় গেলে হয়তো আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। আপাতত সমর্থন দিচ্ছে, যদি কোনোদিন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে তাহলে ভারত বিএনপিকেও ছুড়ে ফেলে দিবে, কারণ আওয়ামী লীগ ছাড়া ভারতের আর কোনো বন্ধু নাই। তো সেই দিক দিয়ে জামাত কিন্তু অনেকটাই এগিয়ে। বাকি থাকে জনগণের ভোট, সেটা 12 তারিখেই প্রমাণিত হবে জনগণ কাকে চায়, বিএনপিকে নাকি জামাতকে। তবে 12 তারিখে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে এতে কোনো সন্দেহ নাই। জীবনে কখনো 10 কোটি 20 কোটি 25 কোটি এরকম প্রবলেমে পড়ছেন? থাকে না মানুষের জীবনে টাকার প্রবলেম আসে, 10 কোটি 20 কোটি টাকার প্রবলেমে পড়ছেন কখনো? আমি তো পড়ি নাই। আমি 1 কোটি টাকার প্রবলেমে পড়ি নাই, 50ও না, হ্যাঁ 50 লাখ টাকারও প্রবলেমে পড়ি নাই। কেন কথাটা বললাম? দেখেন, মানুষের যোগ্যতা যা, মানুষ যোগ্যতা অনুযায়ী তার প্রবলেমগুলো আসে।
উপরওয়ালা যে প্রবলেম দেয়, যদি দেয় আপনাকে, আপনার যোগ্যতা অনুযায়ী দিবে। আপনার কাছে 100 কোটি টাকা নাই তো, যার জন্য আপনাকে 100 কোটি টাকার প্রবলেমে কোনোদিনই ফেলবে না। যে 1000 কোটি টাকা ব্যাংক থেকে নিছে, তারে ওই 100 কোটি টাকার প্রবলেমে ফেলবে। আপনার যোগ্যতা অনুযায়ী আপনার প্রবলেম আসবে। কিন্তু আপনার যোগ্যতার বাইরেও যদি প্রবলেম চলে আসে, তখন বুকে নিয়েন না, মাইন্ড করেন না, কষ্ট নিয়েন না, উপরওয়ালারে ভুল বুঝেন না। কারণ কি জানেন, উনি হয়তো পরীক্ষা করতেছে আপনার যোগ্যতার চেয়ে একটু বেশি বড় প্রবলেম দিয়া, এইটাই পরীক্ষা করতেছে, দেখি আমার বান্দা এটা সামলাইতে পারে কিনা। তার মানে কি জানেন, ওনার একটা টার্গেট আছে আপনাকে আরো বড় জায়গায় নিয়ে যাওয়ার, যার জন্য ছোট ছোট প্রবলেম দিয়া তৈরি করতেছে। কেন কথাটা বললাম, দেখেন ডাক্তার শফিকুর রহমান স্যারের আইডি হ্যাক হইলো। আইডি হ্যাক হইতেই পারে, পৃথিবীর বড় বড় সেরা মানুষদের আইডি হ্যাক হয়ে যায়, উনার কেন হবে না? এরপরে আসামিও ধরা পড়লো, তারপরও কিন্তু কেউ বিশ্বাস করলো না, বদনাম ছড়াইয়া গেল চারিদিকে। হ্যাঁ, বদনাম দিয়েই যাইতেছে। কেন? উনি এই কথাটা বলছে উনার আইডি থেকে। কি বলছে? যে নারীরা কাজ কাম করে তারা, যাই হোক, আর মুখে আনতে চায় না, তুলনা করছে। এটা বিশ্বাস করার মতো তো না, তাই না? ওনার ওয়াইফ কর্ম করেন, হ্যাঁ, উনিও ডাক্তার, ওনার 2টা মেয়ে ডাক্তারি পেশার সাথে জড়িত। তার মানে কি ওনার ঘরে 3 জন মানুষই তো নারী, তারা বাইরে কাজ করতেছে, জব করতেছে। তাহলে উনি কি ওনার মেয়েকে, ওনার ওয়াইফকে ওই কথাটা বলতে পারে? সাধারণ অঙ্ক ভাই। কিন্তু তারপরও দেখেন, বড় বড় নেতারা যখন সামনে এসব বলে, তখন ছোট ছোট নেতাগুলা কি করে জানেন? স্ট্যাটাস দেয়, সাদা শকুন, সাদা শয়তান, কি কি জানি স্ট্যাটাস দেয়। যাই হোক, আমার মনে হয় কি জানেন, এটা ওই শয়তানও লজ্জা পাইতেছে। হ্যাঁ, শয়তানও ভাবতেছে, হায় হায়, কোন রাধা চক্করে পড়লাম। এই নির্বাচনের আগে তো আমাদের কাজ কাম সব বন্ধ হয়ে যেতেছে। হ্যাঁ, মানুষ যদি তাদের দায়িত্ব নিয়ে নেয়, মানে শয়তানের দায়িত্ব যদি মানুষ নিয়ে নেয়, তাহলে তো এরা বেকার হয়ে যাবে। আমার মনে হয় নির্বাচনের আগ পর্যন্ত, 12 তারিখ পর্যন্ত শয়তানের ছুটি। হ্যাঁ, শয়তানের ছুটি, কারণ আমরাই সেই দায়িত্বটা নিয়ে নিছি। যাই হোক, যেটা বলতেছিলাম, দেখেন এই যে প্রবলেম, এই প্রবলেমগুলো ফেস করতেছে কে এখন? ডাক্তার শফিকুর রহমান স্যার। উপরওয়ালা ওনাকে এই প্রবলেমগুলো কেন দিতেছে? তৈরি করতেছে। হ্যাঁ, তৈরি করতেছে। 12 তারিখের পরে তো ভাই বহুত বড় দায়িত্ব পালন করতে হবে এই দেশের। হ্যাঁ ভাই, বহুত বড় দায়িত্ব পালন করতে হবে। হয়তো আপনি বলতে পারেন, ভাই এটা কিভাবে আপনি বললেন, কিসের উপরে ভিত্তি করে এই কথাটা বললেন, এটা আপনি আমার প্রশ্ন করতেই পারেন। তখন আমি আপনাকে বলবো, ওই যে ডাক্তার জাহিদুর রহমান, ওই যে বুদ্ধিজীবী, যার এই যে পিছনের দিকে চুল বাবরি, ওই বুদ্ধিজীবী, উনি কিভাবে বলে যে বিএনপি তো এইবার না, শুধু এই যে নির্বাচন হইতেছে, এই নির্বাচন না, এর পরের নির্বাচনও 5 বছর পরও বিএনপি ক্ষমতায় আসবে, জামাত ইসলাম প্রশ্নই উঠে না ক্ষমতায় আসার। ওই যে উনি যে জ্ঞান থেকে বলে, ঠিক আমি সেম জ্ঞান থেকে বলি, ওনার বিপরীতটা আর কি। আমি, উনি যদি এই পক্ষে যায়, আমি এই পক্ষে। আমি বিশ্বাস করতে চাই মানুষ নিরপেক্ষ না, সবাই কারো না কারো পক্ষে থাকে ভাই। এই যে জরিপ যারা চালায়, এরা তো ভাই কারো না কারো পক্ষে, সে যে পক্ষের, ওই পক্ষেরই দেখবেন জয় জয়কার। এখন ধরেন আমি আমার এই চ্যানেল থেকে যদি জরিপ চালাই, এখানে তো ভাই ভোট পড়বে 80% জামাত ইসলামের পক্ষে, পড়বে না ভাই? তাহলে আমার জরিপটা ঠিক হইলো না। তার মানে জরিপ টরিপ হচ্ছে একটা ফাঁদ। এগুলা কেউ করতেছে ম্যাটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে, বলতেছে তুমি খুশি থাকো, খুশি থাকো, মানে খুশি কইরা দিতেছে। যার জন্য দেখেন না বেপরোয়া কথাবার্তা, কারণ ওই জরিপগুলা বলে দিতেছে। গতকালকেও দেখলাম একটা জরিপে ওনারা সব ভোট পেয়ে গেছে, আওয়ামী লীগ এবং বিএনপি এক হইয়া এই দেশে সরকার গঠন করছে, এরকম জরিপে চলে আসছে। কারণ 70% ভোট তারা পাবে, আর জামাত ইসলাম ওই 20%, বাকি 10% মিলাজিলা, ওই এনসিপি মিলাজিলা, এরকম জরিপ তো হয়ে গেছে। এই জরিপ দেখা ভাই যে কারো মন ফুর্তিতে বইরা উঠবে। এই জরিপ দেখা ভাই একটু বেপরোয়া হইতে ইচ্ছা করবে, আরে ভাই ক্ষমতা তো আমার হাতেই চলে আসছে। এটা আসবে না মন মানসিকতায়? ঠিক তাই আসছে বইলাই ভাই ওই সাদা শকুন, সাদা শয়তান, এই ধরনের কথা বলে। এবং এমনও কথা আমি শুনছি, এই জামাত ইসলাম নাকি জালিম, এবং এরা ক্ষমতা আসলে এখানে তালেবান সরকার গঠন করে মা বোনদেরকে ঘরের মধ্যে আটকায় ফেলাবে। হ্যাঁ, ওই যে স্ট্যাটাস দিল না, স্ট্যাটাস দিয়ে তো ডাক্তার সাহেব বইলাই দিছে মা বোনদের কি চোখে দেখে। অথচ দেখেন ওনার ওয়াইফ ডাক্তার, ওনার 2টা মেয়ে ডাক্তারি পেশার সাথে জড়িত, ওনারা তো ঘরের বাইরে যাচ্ছে, অনবরতই যাচ্ছে, প্রতিদিনই যাচ্ছে কাজে। তার মানে উনি এই কথা বলতে পারে না। কিন্তু আবার উল্টাটা দেখেন, বহুত বড় নেতার ওনার ওয়াইফ খুব বড় ডাক্তার, কিন্তু কোথাও দেখছেন ডাক্তারি করতে? কোন হাসপাতালের সাথে জড়িত? আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো। তার মানে কি জানেন, উনি চায় না ওনার ওয়াইফ বাইরে কাজ করুক, জব করুক, তাই না? এটাই তো প্রমাণ হয়। মানে আমি চাই না বলেই তো আমার ওয়াইফ এতগুলো সার্টিফিকেট, ওনার যেসব সার্টিফিকেট আছে ভাই আপনি কল্পনা করতে পারবেন না। ওই সার্টিফিকেট গুলা আলমারিতে বন্দি করে উনি ঘরের মধ্যে। এখন আপনারাই বলেন কে উদার? হ্যাঁ, নারীদের জন্য কে উদার? আর এখন দেখেন নারীদের নিয়ে এত টানাটানি কেন? সবাই নারী নিয়ে আছে ভাই, নারীর কল্যাণের জন্য জীবন যৌবন সব দিয়ে ফেলাইতেছে তো এখন, কারণ সামনে নির্বাচন। আর এই নির্বাচনে আমাদের দেশে 13 কোটি ভোটার আছে, 13 কোটির উপরে মনে হয়। এই 13 কোটি ভোটারের মধ্যে অর্ধেক যদি করেন, অর্ধেকের বেশি হচ্ছে নারী। এদের ভোটটা লাগবেই, কিন্তু এদের ভোট নেওয়ার পন্থাটা, রাস্তাটা ভুল পথে চলে গেছে। ওই যে 2-4 জনের গায়ে হাত তুলে না ভুল করে ফেলাইছে। আজকে তো দেখলাম বগুড়ায় মা বোনরা যে ভাই মিছিল ভাই করছে না, দেখার মতো। ও আবার মা বোন বললে আবার অনেকে মাইন্ড করে যে মা বোন কেন বললো, আমরা কি ওনারে বাবা ডাকি নাকি, ভাই ডাকি নাকি, মা বোন কেন বলবে? হ্যাঁ রে পাগল। এই সাউথে যায়, ইন্ডিয়ান সাউথে যায় দেখবেন প্রতিটি নারীকে আম্মা বলে সম্বোধন করে। যে কোনো লোক, একদম রিক্সাওয়ালা থেকে আবার ক্লাস, এই যে মন্ত্রী মিনিস্টার, সবাই
মেয়েদেরকে নারীদেরকে আম্মা বলে সম্বোধন করে। এটা ভাই শ্রদ্ধা ভক্তির ব্যাপার, এইখানেও আপত্তি কেন? ডাক্তার শফিকুর রহমান স্যার মা বলে বোন বলে, এখানেও আপত্তি। এখন ঘটনা হয়েছে কি জানেন, নারীদেরকে নিয়ে সবাই কেন কথা বলতেছে? নারীদের মনটা জয় করতে চায়, কিন্তু অনেকে জয় করতে গিয়ে আবার জয় করতে পারতেছে না। কারণ কি জানেন, ভুল ইতিহাস সামনে তুলে আনতেছে। এই যে একটা কথা এই মধ্যে আবার ভাইরাল হয়ে গেছে, বদরের যুদ্ধ। বদর হচ্ছে একটা জায়গার নাম, মদিনার কাছাকাছি, ওখানে একটা যুদ্ধ হয়েছিল, সেটা হলো বদরের যুদ্ধ। ওই বদরের যুদ্ধকে কেন সামনে আনছে? নারী জাতিকে বড় করার জন্য, সম্মান দেওয়ার জন্য। কিন্তু ইতিহাস বিকৃত হয়ে গেছে, এখানে ইতিহাসে যা নাই তা বলা হয়ে গেছে। এটা নিয়েও আলোচনা চলতেছে, এটা চলতে থাকবে, ভুলভাল হবে ভাই, হয়ে যায় ভাই। একটা মানুষ অনেকদিন তো ছিল না, তাই না? লম্বা একটা গ্যাপ। উনি যাদেরকে কোলে রেখে গেছে, মনে করেন যে মার কোলে একটা শিশু রেখে গেছে, ওই ছেলে এখন ভোটার হয়ে গেছে, 18 বছর হইয়া কোলে রেখে গেছে, এখন বড় হয়ে গেছে, কত একটা লম্বা সময়। আর এই সময়টাতে উনি ছিল না, যার জন্য একটু ভুল ভ্রান্তি হবে, চিনি কল নিয়ে ভুল হবে, ওই যে কুমিল্লা এফিজেড নিয়ে ভুল হবে, আরো টুকটাক ভুল হবে। এই ভুলগুলো আমি মনে করি কোনো ব্যাপার না। কারণ কি জানেন, ওনাকে যারা ভালোবাসে, বিএনপিকে যারা পছন্দ করে, তারা তো ভাই বিএনপি উনি যত রকম ভুলই করুক না কেন, ওনাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই ভাই, বিন্দু মাত্র মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কাদের জানেন? যারা কোনো রাজনীতি করে না। হ্যাঁ ভাই, সবাইকে এই দেশের রাজনীতি করে? নিশ্চয়ই না। মাঝখানে একটা বিরাট অংশ কোনো রাজনীতির সাথে জড়িত না, নিজের কাম ধান্দা নিয়ে আছে। এর মধ্যে বড় অংশটা কোথায় জানেন? আমাদের প্রবাসী ভাই বোনেরা। 4.5 লক্ষ ভোট অলরেডি চলে আসছে। এখন শোনা যাচ্ছে এই ভোটের বিরাট একটা অংশ জামাতে ইসলাম পেয়ে গেছে, প্রায় 80% পেয়ে গেছে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। কিন্তু আর এটার মধ্যে একটা লজিক আছে। কি লজিক জানেন? এই পোস্টাল ভোটটার সিস্টেমটা কিন্তু আগেও ছিল, কিন্তু কোনো কার্যকর ছিল না আমাদের দেশে। এটা কার্যকর করার জন্য জামাতে ইসলামের যে প্রেশারটা ছিল, ওই প্রেশার থেকেই কিন্তু ভোট দেওয়ার অধিকারটা পাইছে। তার মানে উনাদের পক্ষেই এই ভোটটা যাবে। এখন অনেকের মনে হইতে পারে সামান্য ভোট গেলে কি যায় আসে। না না ভাই, এটা কোনো কথা না। আপনাদের মনে আছে কিনা গত ইতিহাস, ভাই এমনও ঘটনা দেখছি আমি, 4000 ভোটের জন্য ফেল করছে, 4000 ভোটের জন্য। এখন এই 4.5 লাখ ভোটের মধ্যে মনে করেন কোন একটা জেলার মধ্যে 15,000 ভোট পাইছে, এই 4.5 লাখের মধ্যে প্রবাসী ভোট। ওই 15,000 ভোট হিসাব উল্টাপাল্টা করে দিতে পারে তো, কারণ 4-5 হাজার ভোটের জন্য তো মানুষ ফেল করে, এটা মাথায় রাখেন। আবার পোস্টাল ভোট কিন্তু এখানেও শেষ না, আরো পোস্টাল ভোট আছে প্রায় 7 লক্ষ। সেটা কোথায়? বাংলাদেশের ভিতরে। এই যে আর্মি ভাইরা, পুলিশ ভাইরা, র্যাব ভাইরা, আমাদের আনসার ভাইরা যে ডিউটি করবে, ওই ডিউটির সময় তো ওনারা ভোট দিতে পারবে না। মনে করেন কারো বাড়ি ময়মনসিং, তার নোয়াখালীতে ডিউটি পড়ছে, সে ভোট দিবে কেমনে? ওনারাও কিন্তু ওই পোস্টাল ভোটে ভোট দিবে। আবার বাংলাদেশের জেলখানার ভিতরে আছে যে, ওনারাও দিবে। যেসব বড় বড় অফিসাররা এই নির্বাচনের সময় ব্যস্ত থাকবে, তারা তো ভোট দিতে যাইতে পারবে না, তাদের ভোট টোটাল ভোট 7 লাখের উপরে। এই ভোটটাও কিন্তু আসতেছে, এই ভোটটাও পোস্টাল ভোট। তার মানে কি, পোস্টাল ভোটকে সামান্য ভোট বলা যাবে না। এই প্রবাসী এবং বাংলাদেশের এই পোস্টাল ভোট কিন্তু দেখবেন নির্বাচনের অনেক হিসাব নিকাশ বদলা দিবে। আর এই ভোটগুলো যেদিকে যাবে তারাই জয় হবে। কিন্তু অনেককে বলতে শুনতেছি, আরে কয়টা ভোট কি আসে যায়, আমাদের তো সমুদ্র আছে, জোয়ার আছে ভোটের। সেম একই কথা বলছিল যে ভাই এই 5টা বিশ্ববিদ্যালয় যে পাশ করলো, এটা কি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? না 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 না, এই বুদ্ধিজীবী গুলাই না না, এটা কোনো প্রভাব ফেলবে না। আরে ধুর, এটাও কিন্তু বলতেছে ধুর, এটাও প্রভাব ফেলবে না। ভাই ব্রাদার, একটা কথা মনে রাখবেন, লেখা রাখেন, একদম সাদা কাগজে লেখা রাখেন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে 5টা বিশ্ববিদ্যালয়ে যা হয়েছে এবং এই প্রবাসী ভাই বোনদের ভোট যেদিকে গেছে, বাংলাদেশের পোস্টাল ভোটগুলো যেদিকে যাবে, তারাই সরকার গঠন করবে। এটা আপনারা লেখা রাখেন, এতে কোনো ভুল নাই, বিন্দু মাত্র ভুল নাই। কারণ কি জানেন, ওই যে 5,000 10,000 ভোটের জন্য যারা হারবে বা জিতবে, কেউ কানবে কেউ হাসবে, তারাই বুঝবে এই ভোটগুলোর কি মূল্য ছিল। আরেকটা বুঝবে কি জানেন, হারে হারে টের পাবে। মা বোনদেরকে যারা বেজ্জতি করছেন তারা হারে হারে টের পাইবেন। হ্যাঁ ভাই, এক বড় নেতাকে বলতে শুনছি, আপনারাও শুনছেন নিশ্চয়ই, 40 লক্ষ বোরখা বানাইবার জন্য, ওই যে নেকাব, বোরখা, হিজাব, 40 লক্ষ বোরখা অর্ডার দিচ্ছে, 40 লক্ষ বোরখা বানাবার জন্য কাপড় কিনে আনছে, বিদেশ থেকে আমদানি করছে, এখন বোরখা বানানো হচ্ছে। ভাই 40 লাখ কত বড় সংখ্যা। এই 40 লাখ বোরখা বানাবার জন্য তো ভাই মিনিমাম 2,000 লোক তো লাগবে। কেউ কি একটু ভিডিও ফাঁস করতো না? এই যে বোরখা বানানো হচ্ছে, এই বোরখাগুলো দেওয়া হবে মা বোনদেরকে। এই যে নেতা বললো 40 লক্ষ বোরখা বানাইতেছে, এটা কিন্তু একটা ডেঞ্জারাস কথা। হ্যাঁ ভাই, কারণ কি জানেন, ওই নেতার কথা অনুযায়ী যদি কর্মীরা সেই কথাটা মাইন্ডে নেয়, এখন তারা রাস্তাঘাটে যদি দেখে কোনো মা বা কোনো বোন স্কুলে যাচ্ছে তার বাচ্চাকে নিয়ে, 4-5 জন একসাথে দেখলেই মনে করবে, হ্যাঁ হ্যাঁ নেতা যে বলছিল বোরখাদারি, এরা কি তারা? কেমন ডেঞ্জারাস ব্যাপার না? দেখেন নির্বাচনের সময় অনেকে হেজাব পরে আসবে, বোরখা পরে আসবে, তখন এরা কিন্তু মাঠ পর্যায়ে এমনও ঘটনা ঘটাই দিতে পারে, এই বোরখার মুখ ধরে টান দিতে পারে। কারণ নেতা তো বলে দিচ্ছে বোরখা বাহিনী আসবে, তারাই কিন্তু জাল ভোট দিবে। এখন আপনি জাল ভোট ধরার জন্য মুখের নেকাব ধরে টান দিতে পারেন, কারণ নেতা তো বলে দিছে। ভেরি ডেঞ্জারাস, এগুলা বুঝতে হবে। নেতা খালি বইলা দিলে হবে না, হিতে বিপরীত হয়ে যাচ্ছে কিনা সেটা ভাবনার মধ্যে রাখেন। অনেকেই মনে করতেছে ভাই একটা দলের সঙ্গে নাকি প্রশাসন জড়ায় গেছে, আমাদের প্রশাসন ওনাদের সঙ্গে চলে গেছে, এরকম কথাবার্তা শোনা যাচ্ছে। আমি বিশ্বাস করি না। আমি মনে করি এই প্রশাসন, যে প্রশাসন বর্তমান আছে, আগেরটা বাদ দেন, আগে যদি 14, 18, 24 যেসব নির্বাচন হয়েছে, ওই নির্বাচনের মধ্যে যেসব প্রশাসন আছে তাদের কথা ভুলা যান, ভুলা যাইতে হবে ভাই, নতুন করে ভাবতে হবে। বর্তমানে যা আছে দুই পক্ষেই আছে, বর্তমানে যা আছে প্রশাসনের মধ্যে সব এক পক্ষে চলে গেছে। সুপ্রিয় দর্শক, দেখলেন সেই কাণ্ড।
কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো দর্শক, এই ভিডিওটি দেখে কী জানলেন, আপনার গুরুত্বপূর্ণ মতামতটা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম প্রতিনিয়ত আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।